শতরূপদা, মদন মিত্র ফেসবুক লাইভে আবার তিনি আসতে শুরু করেছেন, এসে বলছেন অভিষেক নাকি খুন করতে পারেন, সুপারি দিয়ে নাকি খুন টুন করানো নি, গুরুতর অভিযোগ, কি বলবেন? অভিষেক খুন করতে পারেন মানেটা কি? অভিষেক তো খুন করিয়েছে, অসংখ্য খুন করিয়েছে পশ্চিমবাংলায়। পিসি মুখ্যমন্ত্রী বলে একটা আলালের ঘরের দুলাল রাজনীতিতে এসে এমপি হলো, এবং তার রাজনীতিতে পা রাখার দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত সে খালি মানুষকে খুন করানো, কোটি কোটি টাকা সম্পত্তি বানানো ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ করেনি। সুতরাং অভিষেক তারা ক্রিমিনালে সবাই জানে, কিন্তু মদন মিত্র, আপনি কি এটা জানতে পারতেন যদি না ইডি আপনার বউকে আর ছেলেকে নোটিশ পাঠাতো? এখন যারা সমস্ত এই সমস্ত বিবেক জাগ্রত হয়েছে, যে সমস্ত তৃণমূল নেতার, এরা নিজেরা একটা কী জিনিস আমরা জানি না? এরা নিজেরা কত খুন করেছে, নিজেরা কত জনের মৃত্যুর জন্য দায়ী, নিজেরা কত ধর্ষণ করিয়েছে, নিজেরা কত টাকা চুরি করেছে। আমরা ভুলে গেছি চিটফান্ডের ঘটনায় কী ঘটেছিল? আমরা ভুলে গেছি নারদায় সেই টাকা খাওয়ার ভিডিও? আমরা ভুলে গেছি পিয়ালি বলে একজনকে কেন মারা যেতে হয়েছিল? সেসব গল্প আমরা ভুলে গেছি, সেসব ঘটনা আমরা ভুলে গেছি। সুতরাং এখন যাদের মুখে এই সমস্ত কথা আমরা শুনছি, তারা নিজেরাও এক একটা ক্রিমিনাল, আর যার সম্পর্কে বলছে সেই যুবরাজ তো ক্রিমিনাল তো বটেই। এখন প্রশ্ন হচ্ছে যে এদের আদৌ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে, নাকি বৃহত্তর রাজনৈতিক অ্যারেঞ্জমেন্টে এগুলো সমস্ত কথার কথা হয়ে থেকে যাবে? শতরূপদা, কালকে 21শে জুলাই, তার আগে আজকে শুভেন্দু অধিকারী 21শে জুলাই কমিশনের যে রিপোর্ট সেটা প্রকাশ্যে আনার কথা বলছেন। খুব ভালো, অনন্য প্রকাশকে বারণ করেছে। 21শে জুলাইয়ের কমিশন 2011 সালে তৃণমূলের সরকার আসার পরে গঠিত হয়েছিল। 2011 থেকে 2020 সালের শেষ পর্যন্ত 10 বছরে শুভেন্দু অধিকারী নিজেও সেই সরকারের শরিক ছিলেন, সেই সরকারের অংশীদার ছিলেন। কেন সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি, তো আমাদেরও প্রশ্ন করছেন। ভালো কথা, দেখা যাবে। আচ্ছা, এই কালকে তো 21শে জুলাই, তৃণমূলের দুটো শিবির দুটো পৃথকভাবে 21শে জুলাই করছে। তো এই যে পৃথকভাবে 21শে জুলাই পালন, আলু সয়াবিন ডিম ভাত সবই আছে দুই পক্ষে, কি বলবেন পুরো বিষয়টা? দেখুন, ওদের গোটা পার্টিটাই শহীদ হয়ে গেছে, এখন সে পার্টির আবার শহীদ দিবস। আমাদের ওই নিয়ে কোনো আগ্রহ নেই। আমাদের খালি দুটো আকাঙ্ক্ষা। প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের মধ্যে যে ভাঙন হচ্ছে, কেউ কালীঘাট তৃণমূলে যাচ্ছে, কেউ বিদ্রোহী তৃণমূলে যাচ্ছে, আমাদের খালি একটাই আমাদের আর তৃণমূলের কোনো নেতাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একজনকে নিয়ে আমাদের মাথা ব্যথা, তা হচ্ছে মনীশ গুপ্ত। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবেদন করছি মনীশ গুপ্তর কাছে, আপনি আর যাই হোক না কেন অন্য কোথাও যাবেন না, কালীঘাট তৃণমূলে থাকুন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন। কেননা আপনি মমতা ব্যানার্জির সঙ্গে থাকলেই আমাদের যে প্রত্যেক বছরে একদিন করে এই অনির্বচনীয় দৃশ্য দেখার সৌভাগ্য হয় বাংলার মানুষের, যে যে গুলি চালিয়েছিল সেই মনীশ গুপ্ত, আর যার ওপর নাকি গুলি চালানো হয়েছিল সেই মমতা ব্যানার্জি, একসঙ্গে বসে পায়ের ওপর পা তুলে পাগলু ডান্স দেখতে দেখতে শহীদ ফেস্টিভ্যাল করছে। এই যে দৃশ্য আমাদের বাঙালির দেখার সৌভাগ্য হয়, তা ততদিনই পর্যন্ত আমরা দেখতে পাবো যতদিন পর্যন্ত আপনি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। তাই আমরা চাই মনীশ গুপ্ত মমতা ব্যানার্জির সঙ্গে আসুন। তার বাইরে কে কোথায় গেল, কী শহীদ দিবস করলো না করলো, যেটা বললাম, গোটা পার্টি শহীদ হয়ে গেছে, ওদের শহীদ দিবস নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। দ্বিতীয় কথা, আলু সোয়াবিন কোথায় খাওয়া হবে, কোথায় ডিম ভাত খাওয়া হবে, আমাদের তাই নিয়েও কোনো আগ্রহ নেই। আমাদের একমাত্র আগ্রহের জায়গা হচ্ছে যারা চাকরি বিক্রির টাকা যারা খেয়েছে, যাদের মেনুতে চাকরি বিক্রির টাকা ছিল, যাদের মেনুতে কয়লা পাচারের টাকা ছিল, যাদের মেনুতে গরু পাচারের টাকা ছিল, যাদের মেনুতে ড্রাগস পাচারের টাকা ছিল, সেই মেনু কার্ডগুলো এবং সেই টাকাগুলো কারা খেয়েছে সেইগুলো যেন প্রকাশ্যে আসে, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা হয়। বিজেপি আশ্রিত তৃণমূল হয়ে গিয়ে, ভালো তৃণমূল হয়ে গিয়ে তারা যেন বেঁচে না যায়, আমাদের ওইটুকুই দেখার। তার বাইরে আমাদের এইসব সার্কাস নিয়ে আমাদের আর কোনো বক্তব্য নেই। আচ্ছা, কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট তো ইডি ফ্রিজ করে দিয়েছিল, কোর্ট আজকে কিন্তু ফ্রিজ বহাল রাখার পক্ষে রায় দিয়ে দেবে। তো তা হওয়ারই কথা। এবং ওই অ্যাকাউন্টের টাকাগুলো কোথাকার টাকা, কোত্থেকে টাকাগুলো এসছে, কত পাপের টাকা ওখানে জমা হয়েছে, তার তদন্ত দরকার, তার হিসেব দরকার। তার থেকেও বড় কথা, আমরা জানি আর হিন্দিতে একটা কথা আছে যে হাতিকে দাঁত দিখানে কে আলাগ হতা হয়, চেবানে কে আলাগ হতা হয়। তৃণমূল কংগ্রেসেরও ওই পার্টি ফান্ডের টাকাটা হচ্ছে হাতির দেখানোর দাঁত, কিন্তু ওদের চিবানোর দাঁত আলাদা। সেটা হচ্ছে ওদের নেতা মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যে ওরা বানিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, ভাইপো আত্মীয় স্বজনের নামে যে সম্পত্তি কিনে রেখে দিয়েছে, সোনার বিস্কুট কিনে রেখে দিয়েছে, কোন বান্ধবীর খাটের তলায় কয়েক কোটি টাকা জমিয়ে রেখে দিয়েছে। এই যে টাকাগুলো, এই টাকাগুলোর সামনে তৃণমূলের পার্টি ফান্ডেরও ওই কয়েক হাজার কোটি টাকা তুচ্ছ। এই আসল টাকা যেখানে যেখানে জোগান হয়েছে, সেই টাকাগুলো সামনে আসুক। কারণ এই প্রত্যেকটা টাকা কিন্তু বাংলার সাধারণ মানুষকে নিংড়ে উসুল করা টাকা। এই প্রত্যেকটা টাকায় কিন্তু বাংলার অসংখ্য সাধারণ মানুষের চোখের কান্নার দাগ লেগে আছে। সুতরাং এই টাকাগুলো তদন্ত করে সামনে বার করে আনার প্রয়োজন। তার জন্য যা করণীয় সরকার করুক, সরকার না করলে আদালত করতে বাধ্য করুক সরকারকে। 1লা সেপ্টেম্বর থেকে রাজ্যের সব সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক, এফআইআর বাংলায় হবে, সব অ্যাপ ওয়েবসাইটে বাংলায় লেখা থাকবে, মুখ্যমন্ত্রী ঘোষণা। ভালো কথা। বাংলা, আমরা প্রাইমারিলি এটাকে স্বাগত জানাচ্ছি যে আমরা বহুদিন ধরে বলে এসেছি আমাদের রাজ্যে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার সরকারি কাজেও।
তা যদি হয়ে থাকে খুব ভালো কথা, কিন্তু তার পাশাপাশি দু একটা কথা আমাদের বলছে। ধরুন এফআইআর বাংলায় হবে, খুব ভালো কথা, তার মানে যেন এই না হয় যে যে মানুষটা বাংলা বলতে পারেন না, কি যে মানুষটা বাংলা লিখতে পারেন না, তার উপর যেন কোনো অন্যায় হয় যদি তিনি যে ভাষায় স্বাচ্ছন্দ্য সেই ভাষায় এফআইআর করতে পারলেন না, সেটা দেখার দায়িত্বও কিন্তু পুলিশের। অনেক সময় এরকম হয়, এই বাস্তব সমস্যাগুলো আছে। মনে করুন আমি কোনো একটা ভাষা জানি না, সুতরাং আমি আমার মাতৃভাষায় পুলিশকে কি হয়েছে বললাম, এবার পুলিশ আমার হয়ে দায়িত্ব নিয়ে এফআইআরের বয়ানটা লিখলো, লিখতে গিয়ে আমি যা বলেছিলাম পুলিশকে আর পুলিশ যেটা লিখলো তার মধ্যে সামান্য ফারাক থেকে গেল। অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে করা হলো সেই ফারাক, অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবেও হয়ে গেল। এই বাস্তব সমস্যাগুলোও কিন্তু আছে। সুতরাং এই ধরনের সমস্যা যদি হয়, সেখানে কি করণীয় তারও একটা রূপরেখা যেন সরকার ঠিক করে। কিন্তু আমি আবার বলছি, বাংলা ভাষা সরকারি কাজে অবশ্যই বাংলা এবং নেপালি, সাঁওতালি, পশ্চিমবাংলার যে নিজস্ব ভাষা যেগুলো রয়েছে সেই ভাষাগুলোর মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার। সাঁওতালি ভাষা, রাজবংশী ভাষা, নেপালি ভাষা, তাও কিন্তু বাংলার ভূসন্তানদের ভাষা। সেই ভাষাগুলোর মাতৃভাষা বাংলার মাটিতে বাংলার ভূসন্তানের মাতৃভাষা হিসেবেও কিন্তু একই রকম সম্মান প্রাপ্য। সেই সম্মান থেকে যেন এই রাজবংশী ভাষা, সাঁওতালি ভাষা, নেপালি ভাষাগুলোও যেন বঞ্চিত না হয়। এবং সরকারি কাজের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও, সেখানে হয়তো সরকারের সরাসরি নির্দেশ দেওয়ার কোনো সুযোগ হয়তো সেই অর্থে কম, কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করেই এফএম স্টেশনগুলো চলছে, সেখানে প্রায় বাংলা গান হারিয়ে গেছে। বাংলা গানের কোনো জায়গা নেই, রাত দিন সেখানে হিন্দি গান, অনেক ক্ষেত্রে আমরা পাঞ্জাবি গান শুনছি, কিন্তু বাংলা গান এফএম স্টেশনে বেশিরভাগ প্রাইভেট এফএম চ্যানেলে বাজছে না। সো অন অ্যান্ড সো ফোর্থ, আমি এরকম উদাহরণ দিয়ে যেতে পারি একটার পর একটা। সেই সব ক্ষেত্রেও যেন সরকারের তরফ থেকে একটা পরামর্শ থাকে, একটা যেন মানে কিছু ক্ষেত্রে একটা একটা দেখাশোনা থাকে, যাতে করে কিনা বেসরকারি এই পরিসরেও বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি একটা জায়গা পায়, যাতে করে কিনা এই ভাষা বা এই বাংলা ভাষার ওপর জীবিকা আছে যে মানুষের, ধরুন শিল্পী, সাহিত্যিক, আর বিজ্ঞাপনের কাজ যারা করছেন বাংলা ভাষায়, সাংবাদিক, এই মানুষগুলোর জীবিকাটাও যেন সুরক্ষিত থাকে। আচ্ছা, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় একটা ফ্রন্ট রোয়ে আসন পেতেন, এখন সেই আসনটা দিয়ে দেওয়া হলো সুদীপ ব্যানার্জিকে, অভিষেককে সেকেন্ড রোয়ে পাঠিয়ে দেওয়া হলো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড রোয়ে কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে পাঠানো উচিত। সুতরাং আমাদের ও জেলের মধ্যে কত নম্বর রোয়ে আছে, জেলের মধ্যে কোন রোতে ও বিছানা পেতে শুচ্ছে, আমাদের সেইটুকু দেখার, তার বাইরে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা হঠাৎ করে ফ্রন্ট রোয়ে চলে আসলো, আমাদের এখানেও বক্তব্য যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো জেলে ঢোকানোর জন্য মানুষ রায় দিয়েছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়দের হাতে উত্তর কলকাতার যে অসংখ্য বিজেপি কর্মী মার খেয়েছিলেন, তাদের মধ্যে অনেকের হয়তো আজকে হকার হিসেবে তাদের কাজ করতেন, ব্যবসা করতেন, দোকান ভেঙে দেওয়া হয়েছে। অনেকের হয়তো জমি সেই সময় তৃণমূলের যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আশ্রিত যে গুন্ডা দখল করেছিল, সেই গুন্ডাই আজকে তৃণমূলের বদলে বিজেপির অন্য কোনো নেতার আশ্রিত গুন্ডা হয়ে গিয়ে এখন সেই দখল চালিয়ে যাচ্ছে। সুতরাং সাধারণ বিজেপিকে ভোট দেওয়া মানুষগুলো মার খাচ্ছে, তাদের ঘর বাড়ি সরকার ভেঙে দিচ্ছে বেআইনি বাড়ি বলে, তাদের দোকান ভেঙে দিচ্ছে বেআইনি দোকান বলে। কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কংগ্রেসের এই ক্রিমিনালগুলো, কাকলি ঘোষ দস্তিদারের মতো, ববি হাকিমের মতো ক্রিমিনালগুলো, তারা বিজেপির মদতে তারা পুনর্বাসন পেয়ে যাচ্ছে। আমাদের এটাই খারাপ লাগছে যে হকাররা পুনর্বাসন পেল না, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়দের পুনর্বাসন হয়ে গেল। তৃণমূল নেতারা ভালো তৃণমূল হয়ে গেল, কিন্তু বাংলার হকাররা ভালো হকার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলো না বিজেপির খাতায়। এটাই আমাদের খারাপ লাগছে। যে জাতীয় গান বন্দে মাতরম, তার অপমান করলে এবার থেকে শাস্তি পেতে হবে, নির্দেশ দিল কেন্দ্র। দেখুন, এরকম অসংখ্য জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রীয় গীত যেটা আছে বন্দে মাতরম, দুটোর কোনো ক্ষেত্রেই অপমান করার তো কথা না। এবং জাতীয় সঙ্গীতের এবং রাষ্ট্রীয় গীতের অপমান করলে তার জন্য শাস্তি, পেনাল্টি, ফাইন ইত্যাদি, জাতীয় পতাকার অপমান করলে, এগুলো বহুদিন ধরেই চলে আসে, নতুন করে কেন্দ্রের বলার কিছু নেই। কিন্তু আমরা মনে করি বন্দে মাতরমের সবচেয়ে বড় অপমান হচ্ছে যখন বিজেপির কোনো নেতা ধর্ষণ করে জেলে যায়, আর তারপর জেল থেকে তাকে যখন প্যারোলে ছাড়া হয়, তখন বিজেপির লোকেরা যখন জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলতে বলতে সেই ধর্ষককে মালা পরিয়ে বরণ করে, আমরা মনে করি জাতীয় পতাকার এবং বন্দে মাতরমের সেটা সবচেয়ে বড় অপমান। যে বন্দে মাতরম বলে একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা জেলে গেছিলেন, ফাঁসির মঞ্চে উঠেছিলেন হাসতে হাসতে, সেই বন্দে মাতরম দিয়ে যদি আজকে বিজেপি কোনো জায়গায় উত্তরপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানায় থেকে শুরু করে গুজরাট যদি আজকে ধর্ষকদেরকে বরণ করে, তার থেকে বড় বন্দে মাতরমের আর কোনো অপমান হতে পারে না। সুতরাং আমরা এই অপমানগুলোর ক্ষেত্রে সরকার আগে হস্তক্ষেপ করুক, আমরা সেটা চাই। আর তার বাইরে বিজেপির মুখে বন্দে মাতরম, যখন পার্লামেন্টে একটা প্রশ্ন করেছিলেন একজন বিরোধী সাংসদ কয়েকদিন আগে, বিজেপির সরকারের দিকে, ওদের গভর্নমেন্টের বেঞ্চের দিকে তাকিয়ে, ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে, যে আপনাদের আরএসএসের 4 জন এরকম স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন যারা বন্দে মাতরম বলতে বলতে স্বাধীনতা আন্দোলনে জেলে গেছিল। 4 জন আরএসএসের কর্মীর নাম বলুন বন্দে মাতরম বলে যারা স্বাধীনতা আন্দোলনের সময় জেলে গেছিল। গোড়া ট্রেজারি বেঞ্চ মুখে আঙুল দিয়ে বসছিল, একটা নাম বলতে পারিনি। সুতরাং এখন বন্দে মাতরম ভাঙিয়ে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু ইতিহাস আমরা সবাই জানি।
আচ্ছা, সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ কেটে প্রচুর রিসর্ট হয়েছে, তো সেই রিসর্টগুলোয় কি কোথায় কি বেআইনি হয়েছে তা অডিট করার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী মনোজ ওরাও। একদম সঠিক নির্দেশ দিয়েছেন, একদম স্বাগত জানাচ্ছি ওটাকে। এবং এটাও বলছি মনোজ ওরাও নিজে উত্তর বাংলার মানুষ, ওনারা এটা জানা উচিত যে খালি সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে রিসোর্ট তো বটেই, লোধাশুলির জঙ্গল আছে খালি হয়ে যাচ্ছে। আগে যখন লোধাশুলির জঙ্গল হয়ে ঝাড়গ্রাম শহরে ঢোকা হতো লোধাশুলি মোড় থেকে, গোটা রাস্তার দুপাশে ঘন জঙ্গল দেখতাম আজ থেকে 10-12 বছর আগেও। এখন যখন ঝাড়গ্রামের দিকে যাই, গোটা রাস্তার দুপাশে ফাঁকা ধুধু মাঠ হয়ে গেছে, একটার পর একটা বেআইনি রিসোর্ট হয়েছে জঙ্গলের জমি কেটে। উত্তর বাংলায় মনোজ রাওয়ের কথা আমি এই কারণে বলছি, উনি আমার থেকে ভালো এটা জানবেন নিজে ওখানকার মানুষ হিসেবে। উত্তর বাংলার যে সমস্ত এলাকায় ফরেস্ট ল্যান্ড কেনা বেআইনি, তার হস্তান্তর বেআইনি, সেখানে আদিবাসী সম্প্রদায়ের বাইরে অন্য কোনো অংশের মানুষ সেখানে কিনতে পারবেন না জমি, বেআইনি। সেখানে এখন রিয়েল এস্টেট কোম্পানি বিজ্ঞাপন দেয় যে আপনার বাড়ি থেকে হেঁটে 1 মিনিটের মধ্যে ওই অমুক রাজাভাত খাওয়ার জঙ্গল, জলদাপাড়ার জঙ্গল, এই জঙ্গল সেই জঙ্গল, লাটাগুড়ির জঙ্গল, মানে জঙ্গলের মধ্যে রিসোর্ট বানিয়ে, জঙ্গলের মধ্যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বানিয়ে একদম বুক ফুলিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এখন রিয়েল এস্টেট কোম্পানিরা যে জঙ্গলের মধ্যে বাড়ি বানিয়েছে, আপনি এসে বাড়ি কিনে আমাদের ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলুন। সুতরাং এত বড় বেআইনি কাজ এরকমভাবে আনঅ্যাবাসেডলি তৃণমূলের আমলে হয়ে গেছে। যদি আন্তরিকভাবে দেখা যায় যে এই নিয়ে তদন্ত হচ্ছে এবং এই রিসোর্টগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ফাইন করা হচ্ছে, তাদের মালিকদেরকে যারা বেআইনি কাজ করেছিল, এবং যে তৃণমূল নেতাদের আমলে এবং যে সরকারি বিএলআরও থেকে শুরু করে এই কর্মচারীদের মাধ্যমে এই হস্তান্তরগুলো হয়েছিল, তাদেরকে জেলে ভরা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা স্বাগত জানাবো। কিন্তু যদি দেখা যায় যে এটা আবার মনোজ রাও বা বিজেপির তরফ থেকে আবার এটা একটা বার্গেনিংয়ের জায়গা তৈরি করা হচ্ছে, যে এখন ইন্সপেকশন হবে, রিসোর্টগুলোকে চিহ্নিত করা হবে, তারপরে মালিকগুলোর কাছে বিজেপির কাছ থেকে ফোন যাবে যে এই তো তোমাদের এসব দেখা যাচ্ছে, সরকার থেকে কিন্তু ব্যবস্থা নেবে, আর যদি বাঁচতে চাও তাহলে আমাদের পার্টি ফান্ডে এত টাকা দাও, আমাদের অমুক নেতাকে অত টাকা দাও। যদি দেখা যায় যে এই রাজনীতি হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।